আসসালামু আলাইকুম। সম্মানিত চিকিৎসকবৃন্দ, সবাইকে জেনেসিস আউটলুকের পক্ষ থেকে স্বাগতম। আজকের যে টপিকসটা সিয়াদ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। আপনার যে কোনো এক্সাম, স্পেশালি হচ্ছে এমআরসিপি, এফসিপিএস, ফেজ এ, ফেজ বি, মানে ইনক্লুডিং সব জায়গায়, ইভেন দ্য প্র্যাকটিক্যাল লাইফে সিয়াদ নিয়ে ডিল করা লাগবে আপনার। এই কনসেপশন ক্লিয়ার না থাকলে আসলে সব জায়গায় একটু অসুবিধা হয়ে যায়। বেসিক্যালি কারণটা কি, সিয়াদ ইজ এ ডায়াগনোস বাই এক্সক্লুশন, মানে হচ্ছে আপনার কাছে তো পেশেন্ট সিয়াদ নিয়ে আসবে না, আপনার কাছে পেশেন্ট নিয়ে আসবে হাইপোনেট্রিমিয়া নিয়ে আসবে। সেই হাইপোনেট্রিমিয়াটা পার্ট হচ্ছে সিয়াদ। সো আপনি হাইপোনেট্রিমিয়া অনেক কজ খুঁজবেন, বাট এই কজটা হচ্ছে ডায়াগনোস বাই এক্সক্লুশন। সেক্ষেত্রে আমাদের অনেক সময় সিয়াদ মাথায় না থাকলে ডায়াগনোস ভুল হয়ে যায়। সো আজকে টপিক নিয়ে আমি আপনার সাথে আছি, আমরা একটা সাদ্দাম। আমি বর্তমানে ফেজ বিতে আছি কর্মরত, এন্ডোক্রাইনোলজিতে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, পাশাপাশি পেসেস ক্যান্ডিডেট। সো আজকে এই টপিকসটা যদি কনসেপশন ক্লিয়ার করতে পারেন, ইনশাল্লাহ লাইফ লং কাজ লাগবে ইনশাল্লাহ। সো আমরা আজকে গো প্রসিড করতে পারি। সিয়াদ মানে কি? সিয়াদ যে সিনড্রোম ইনএপ্রিভেট এডিএস সিক্রেশন, মানে হচ্ছে আমাদের এডিএস একটা নর্মাল ফিজিওলজি আছে, তাই তো? মানে এডিএস যে সিক্রেশন হয় সেটা হচ্ছে এটা একটা নর্মাল ফিজিওলজি আছে। মানে নর্মাল, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এডিএইচ আমরা জানতে হবে, হ্যাঁ। এডিএস নর্মাল ফাংশন হচ্ছে ইটস মেইনটেইন ওয়াটার ব্যালেন্স। কি ব্যালেন্স? ওয়াটার ব্যালেন্স। এই ওয়াটার ব্যালেন্স মেনটেন করে কোন কোন হরমোন বডিতে? সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ওয়াটার ব্যালেন্স বেসিক্যালি তিনটা হরমোন মেনটেন করে বডিতে। একটা হচ্ছে এক নম্বর হচ্ছে এডিএইচ, অ্যান্টিডায়োটিক হরমোন। দুই নম্বর হচ্ছে এলটি4 মানে থাইরক্সিন। থাইরক্সিন। তিন নম্বর হচ্ছে আপনাদের কর্টিসল। গট ইট? এই তিনটা হচ্ছে আপনাদের জানতে মাস্ট। কেন? কারণ আপনি সিয়া যখন পড়বেন, ইট শুড বি নর্মাল থাইরয়েড, নর্মাল কর্টিসল। কেন বলা হয়েছে? কারণ এই থাইরক্সিন যদি কম থাকে, হাইপোথাইরয়েডিজম অথবা হাইপোকর্টিসলিজম, এই দুটো কজই কিন্তু ডেভেলপ করে হাইপোনেট্রিমিয়া। দিস ইজ কল্ড ডাইলেশন হাইপোনেট্রিমিয়া। কেন? কারণ এই দুইটা হরমোনের কাজ ছিল ফ্রি ওয়াটার এক্সট্রাকশন করা। যেহেতু ফ্রি ওয়াটার বেরোতে পারছে না, বডিতে পানি ধরে রাখবে। দিস কল ডাইলেশনাল হাইপোনেট্রিমিয়া। আপনার এই টার্মটা অনেক অনেক পড়ছেন, বা হোয়াট ইজ এক্সপ্লেনেশন? এক্সপ্লেনেশন কেন? ডিউ টু ফ্রি ওয়াটার একুমুলেশন ইন দ্য বডি। সো এই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, যখনই কোনো পেশেন্টকে এলটি4 মানে লিভোথাইরক্সিন সাপ্লিমেন্ট দিবেন, পেশেন্ট ডেভেলপ পলিউরিয়া। গট ইট? কারণ এই পলিউরিয়া একটা সাইড এফেক্ট হচ্ছে লিভোথাইরক্সিন পলিউরিয়া, কারণ ফ্রি ওয়াটার বডি থেকে বের করে দেয়। এই যে আমাদের বডি ইডিমাটাস কন্ডিশন হয় ইন হাইপোথাইরয়েডিজম পেশেন্টের, ডিউ টু ফ্রি ওয়াটার রিটেনশনের কারণে হয়ে থাকে। সো কর্টিসল দিলেও সিমিলারলি পেশেন্ট ডেভেলপ পলিউরিয়া। সো এই থাইরয়েড কর্টিসল শুড বি নর্মাল, এডিএস শুড বি নর্মাল। যদি কোনো কারণে এডিএস এর স্টিমুলেশন হয়, দিস কল সিয়াত, মানে সিনড্রোম ইনএপ্রিভেট এডিএস সিক্রেশন। মানে হচ্ছে যে বেশি পরিমাণে এডিএস আসতেছে। এডিএস এর কাজটা কি? এটা ডিজিটাল টিউবুলের উপরে, হ্যাঁ, যেখানে আপনার ওয়াটার সেন্সিটিভ চ্যানেল গুলো আছে, নাম কি একুয়োপেরিন 2। নাম হচ্ছে একুয়োপেরিন 2। একুয়োপেরিন 2 যে চ্যানেলটা আছে, একিউ2, এই চ্যানেলের মাধ্যমে তৈরি করে আলটিমেটলি ওয়াটার ধরে রাখে। নর্মালি এই চ্যানেলগুলো, এই জায়গাটা হচ্ছে ওয়াটার ইনসেনসিটিভ এরিয়া। যেহেতু এডিএস কাজটা হচ্ছে টু মেনটেন ওয়াটার রিটেনশন, সো যখন বেশি আসবে তখন বেশি বেশি ওয়াটার ধরে রাখবে। দেখেন, যদি ওয়াটার বডি ধরে রাখে, বডিতে ওয়াটার বেশি হবে, তার মানে ইসিএফ এর ভলিউম এক্সপানশন হবে। ইসিএফ এ বেসিক্যালি কি আছে? ইসিএফ এ আছে সোডিয়াম আছে আর ওয়াটার আছে বেসিক্যালি। সোডিয়াম ওয়াটার শুড বি মেনটেন ইকুইলিব্রিয়াম স্টেট। ঠিক আছে? কোনো কারণে যদি সোডিয়াম ওয়াটার ইমব্যালেন্স হয়, তখন ডেভেলপ করে সিভাল কন্ডিশন, স্পেশালি দিস ইজ কল, পেশেন্টের এখানে কি হয়, ভলিউম বেড়ে যায়। দিস ইজ, এই কারণে কি হয়, পেশেন্ট ভলিউমটা বেড়ে যায় এখানের মধ্যে বেসিক্যালি। বাট সিয়াদের ইন্টারেস্টিং হিস্ট্রি হচ্ছে, সিয়াদ শুড বি ইউবোলিমিক, হ্যাঁ। ভলিউম ওর এক্সপ্লেনেশন মানে কেন হবে না বলেন তো এক্সপ্লেনেশনটা? এটা কারণ হচ্ছে, যখন বডিতে ওয়াটার বাড়ে, ওয়াটার এক্সপ্যানশন হয়, আমাদের বডিতে যে হরমোন আছে এএনপি বিএনপি, যেগুলো হচ্ছে এট্রিয়াল নাইট্রেটিক পেপটাইড আর ব্রেন নাইট্রেটিক পেপটাইড, এই হরমোন কাজ হচ্ছে বডি থেকে বিভিন্ন ইলেকট্রোলাইট ওয়াটার বের করে দেওয়া। তার মানে সিয়াদ শুড বি ইউবোলিমিক থাকবে, হ্যাঁ। সো এখানে বেসিক্যালি কি হয়, এই যে ইউবোলিমিক থাকা মানে কি, পেশেন্ট নো ইডিমাটাস কন্ডিশন, মানে ক্লিনিক্যালি ইডিমা পাবেন না। কারণ হার্ট ফেলিওর, সিএলডি, সিকেডি, অল কন্ডিশন ডেভেলপ ইডিমা, আর পেশেন্ট ডেভেলপ হাইপোনেট্রিমিয়া। আপনারা বিষয়টা ধরতে পারছেন? মানে হচ্ছে হার্ট ফেলিওর কিন্তু পেশেন্টের হাইপোনেট্রিমিয়া থাকে, পেশেন্টের সিএলডি হাইপোনেট্রিমিয়া থাকে, বাট ইট ইজ কল ডাইলেশন হাইপোনেট্রিমিয়া, ইডিমাটাস কন্ডিশন, হাইপারবোলিমিক কন্ডিশন। যে কোনো ফেলিওর মানে কি, বডিতে ভলিউম বেড়ে যাবে। বাট সিএর যেহেতু অর্গান ঠিক থাকে, কিন্তু ওরকম পরিমাণ ভলিউম এক্সপ্রেশন হয় না, বাট পেশেন্ট ডেভেলপ সামান্য পরিমাণ ওয়াটার একটু বাড়ার কারণে ডেভেলপ ডাইলেশন হাইপোটেনশন ডেভেলপ করে। ঠিক আছে? সো পেশেন্ট ইজ ইউভলিউম এখান থেকে। So, এইটা হচ্ছে আমাদের মোটামুটি সিয়াদের বেসিক প্যাথোফিজিওলজিটা, হ্যাঁ। তো সিয়াদ কোথা থেকে রিলিজ হয়? এটা হচ্ছে হাইপোথ্যালামিক যে নিউক্লিয়াসটা আছে, নাম কি?
সুপ্রাঅপটিক এন্ড প্যারামেন্টিক নিউক্লিয়াস। এই হাইপোথ্যালামিক নিউক্লিয়াসের যে নিউক্লিয়াসটা, দুটো নিউক্লিয়াস আছে এখানের মধ্যে, বাট এই নিউক্লিয়াসটা রিলিজ হয়ে এটা জমায় কোথায়? এটা জমা হয় পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে। পোস্টেরিয়র পিটুইটারি দুটো হরমোন আছে, একটা হচ্ছে এডিএইচ আর একটা হচ্ছে আমাদের অক্সিটোসিন। অক্সিটোসিন আমরা জানি ডিউরিং পার্চুরেশন, লেবারের সময় কাজ লাগে। এডিএইচটা নর্মালি আমাদের এই সময় কাজ লাগে। তার মানে দেখেন, হাইপোথ্যালামিক কোনো ডিজিজ, স্টক ডিসকানেকশন অথবা পোস্টেরিয়র পিটুইটারি লিশন, এই তিন জায়গার মধ্যে যদি সমস্যা হয় তাহলে পেশেন্ট ডেভেলপ ডায়াবেটিস ইনসিপিটাস। কারণটা কি? এই তিন জায়গার মধ্যে যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে নো এডিএইচ। এডিএইচ না হওয়া মানে কি বেশি বেশি ওয়াটার বের হয়ে যাবে, তার মানে ডেভেলপ ডায়াবেটিস ইনসিপিটাস। আর এই তিন জায়গার মধ্যে কোনো কারণে স্টিমুলেশন, ধরেন কোনো কারণে ইনজুরি, ইনফ্লামেশন, যার কারণে যেমন ডেভেলপ এক্সেস এডিএইচ রিলিজ। যেমন ধরেন স্ট্রোকের উপর কমনলি হয় ক্রিনিয়াল কজগুলোতে, পেশেন্টের এক্সেস পরিমাণে এডিএইচ রিলিজ হয়। হ্যাঁ, যার কারণে পেশেন্ট ডেভেলপ কোনো অপারেশনের পর হতে পারে, সো সিয়াদ হয় বেসিক্যালি। হ্যাঁ, ওকে। এখন আসেন আমাদের যে হোয়াট ইজ কজ অফ সিয়াদ। সিয়াদে যদি আমরা মনে রাখতাম ছোটবেলা থেকে, আমি একটা কজ সিএলডি, এমআরসিপি বই লেখা আছে সিএলডি, সি মার ফর ক্রিনিয়াল কজ, এল ফর লাং কজ, ডি ফর ড্রাগ কজ। হ্যাঁ, তো এ সি ফর ক্রেনিয়াল কজ। হ্যাঁ, ক্রেনিয়াল কজ আমরা কি হতে পারে? যেমন সাগন হেমোরেজ বললাম আমরা, সা হতে পারে, আর একটা হচ্ছে ট্রমা হতে পারে, ইনফেকশন হতে পারে, সার্জারি হতে পারে। হ্যাঁ, সো এই সবগুলো কন্ডিশন কি হয় ডেভেলপ করতে করতে সিয়ার। তার মানে ক্লিনিক্যাল কন্টেক্সটে কি? পেশেন্ট হ্যাভ ইন হিস্ট্রি অফ স্ট্রোক, ট্রমা, ইনফেকশন। তবে স্ট্রোকের পরে আরেকটা কন্ডিশন নাম আছে, এটা হচ্ছে সিএসডব্লিউ, সেরেব্রাল সল্ট ওয়াস্টিং। এটার সাথে সিয়াতে পার্থক্য করতে হবে আপনাকে, হ্যাঁ, পরীক্ষা হলের মধ্যে। সিএসডব্লিউটা কিন্তু পেশেন্ট ইজ হাইপোভলিমিক কন্ডিশন। কি ভলিউমিক? হাইপোভলিমিক কন্ডিশন। এটা হচ্ছে হাইপোভলিমিক হয়ে থাকবে পেশেন্টের। আর সিএ দিস ইউভলিমিক কন্ডিশন। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। আদার অনেক ডিফারেন্স আছে, সোডিয়াম বেশি লস ওইটা দিয়ে, বেশি পরিমাণ অসমোলারিটি অনেক হাই থাকে ইউরিনের মধ্যে, অসমোলারিটি ভেরি হাই, সোডিয়াম লস ভেরি হাই থাকে, বাট সিএ তো লস হয়। বাট ইন কেস অফ সেরেব্রাল সল্ট ওয়াস্টিং বেসিক প্যাথোলজি একটাই মনে রাখতে হয়, এটা হচ্ছে পেশেন্ট হিজ হাইপোভলিমিক কন্ডিশন থাকবে এর মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। পার্মানেন্ট মধ্যে কি টিবি, স্পেশাল টিবি নিউমোনিয়া আপনারা অনেক সময় খুঁজে পান না, যে কজ অফ হাইপোনিটিমিয়া। হ্যাঁ, এই যে আপনারা কতগুলো ডিজিজ নাম পড়ছেন না পালমোলজিতে, স্পেশালি হচ্ছে আপনার লিজুনেলা ইনফেকশন, মাইকোপ্লাজমা ইনফেকশন। হ্যাঁ, এগুলোতে কিন্তু হাইপোনিটিমিয়া হয়। দিস ইজ ডিউ টু সিয়াদের কারণে হয়ে থাকে। তো পালমোনারি ইনফেকশন, টিউবারকুলোসিস, ইট ইজ ইম্পর্টেন্ট কজ অফ হাইপোনিটিমিয়া, ইট ইজ, এটাকে বলা হয় সিয়াদ বলা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে মেলিগনেসির মধ্যে স্মল সেল কার্সিনোমা জানি। আপনারা আমরা বলেন তো এসসিএলসি। হ্যাঁ, এসসিএলসি যে টিউমারটা আছে, এটা কি কি প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম আছে? পিএনএস, প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম অনেকগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে স্মল সেল কার্সিনোমা লাগতে কি হয়? সিয়াদ হয়। আরটা হচ্ছে এসিটিস বেশি রিলিজ হয়, দিস কল অ্যাক্টোপিক এসিটিস, তার মানে কুশিং সিনড্রোম হয়। সাথে আর কি হতে পারে পেশেন্টগুলো? পেশেন্টের বেসিক আর যে সমস্যা হলে হাইপার ক্যালসিমিয়া হতে পারে। বেসিক্যালি ইয়েতে হয়, স্কোমাস সেল কার্সিনোমার মধ্যে হয়। এখানের মধ্যে সেরেব্রাল সিনড্রোম হতে পারে, পেশেন্টের লিম্বিক এনকেফালাইটিস হতে পারে, মাইস্থেনিয়া গ্রেভিস হতে পারে, লাম্বারেটন সিনড্রোম হতে পারে, অনেকগুলো প্যারালিসিস প্যারালিসিস থাকতে পারে। স্পেশাল আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে ডার্মাটোমায়োসাইটিস অথবা পলিমায়োসাইটিস। হ্যাঁ, স্পেশালি ডার্মাটোমায়োসাইটিস খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ডার্মাটোমায়োসাইটিস, তার মানে এই সবগুলো কন্ডিশন কিন্তু বেসিক্যালি হয় স্মল সেল কার্সিনোমা লাংস হয়। যদি এটা আজকে টপিক না, জাস্ট রিলেটেড, পড়াশোনা এভাবে পড়লে আপনাদের মন থেকে ভালো। আচ্ছা, ড্রাগের মধ্যে স্পেশালি হচ্ছে যে ড্রাগগুলো সিয়াদ করে, স্পেশালি এসএসআরআই করে, স্পেশালি কার্বামাজেপিন, খুব ইম্পর্টেন্ট ড্রাগ। হ্যাঁ, লিথিয়াম, এগুলো খুব কমনলি সিয়াদ করতে পারে। তো এসএসআরআই, কার্বামাজেপিন, টিসিএ করতে পারে। সো এই ড্রাগগুলো মাথায় রাখতে হবে। আপনাকে কোনো ক্লু, এই যে কথাগুলো বললাম, দেন পরে কোশ্চেন কিভাবে তৈরি হয়? আপনাকে একটা সিনারি, মিডল এজ বয়সে একটা মেল ফিমেল বলবে, বলার পরে আপনাকে কোশ্চেনের মাঝখানে আপনাকে এই ক্লু গুলো দিবে, যে কোন একটা ক্লু আপনাকে মাছ দিবে। তো আপনাকে কিন্তু সেই ক্লু অনুসারে আপনাকে আগাতে হবে, ঠিক আছে? সো হোয়াট ইজ ডায়াগনোস ক্রাইটেরিয়া অফ সিয়াদ? এটা ইজ বায়োকেমিক্যাল ক্রাইটেরিয়া, আমাদের ডেভিডসন বইয়ে লিখে আছে, আমরা জানি। তারপর আমরা একটু বলি যে একটা পেশেন্টের একজন সিয়াদ হবে, তো আমরা ওয়াটার বেড়ে যাবে, তাহলে আমরা জানি কি ই সেফ এর যে কম্পোনেন্ট কি আছে আমরা জানি, এটা হচ্ছে অসমোলারিটি মেনটেন করে বাই সোডিয়াম দিয়ে। হ্যাঁ, সোডিয়াম মানে কি? আমরা জানি অসমোলারিটি সূত্র কি, 2 × সোডিয়াম প্লাস পটাশিয়াম, হ্যাঁ, প্লাস গ্লুকোজ ধরলাম আমরা, এগুলো হচ্ছে আমাদের মোটামুটি অসমোলারিটির একটা সূত্র। তো বাল্ক অফ দ্য অসমোলারিটি মেনটেন বাই সোডিয়াম দ্বারা। তো সোডিয়াম যদি কমে যায়, পেশেন্টের অসমোলারিটি শুড বি লো। তো নর্মাল অসমোলারিটি কত? 280 থেকে 295, এই হচ্ছে নর্মাল অসমোলারিটি আমাদের। তো এই অসমোলারিটি যখন কমে যায়, পেশেন্ট যখন এক্সেস ফ্লুইড বডিতে অ্যাকুমুলেশন হয়, কজেস অসমোলারিটি লো হয়। যদি সোডিয়াম কমে যায়, পেশেন্টের অসমোলারিটিও কমে যায়। সোডিয়াম কত হয়? 130 নিচে থাকে। হ্যাঁ, অসমোলারিটি থাকে 275 নিচে থাকে নর্মালি। হ্যাঁ, সিয়াদিক ডায়াগনোস ক্রাইটেরিয়ার মধ্যে। আর ইউরিনের মধ্যে দেখেন এই যে অসমোলারিটি কমে যায়,
এখানের মধ্যে ইউনিভার্সালিটি বেড়ে যায়, কত থাকে? মোর দেন 100। নর্মাল ইউনিভার্সালিটি কত থাকে আমরা জানি, 600 থেকে 1000 1200 থাকতে পারে, বাট এখানে ইউনিভার্সালিটি কি হবে? মোর দেন 100 থাকবে এখানের মধ্যে, হ্যাঁ। সাথে হচ্ছে 300 হতে 500 হতে পারে। সোডিয়াম যদি মেজার করি তাহলে মোর দেন 300। চারটা হচ্ছে বায়োকেমিক্যাল ক্রাইটেরিয়া, একটা হচ্ছে ইউনারি ক্রাইটেরিয়া হচ্ছে সোডিয়াম, আর একটা হচ্ছে অসমোলারিটি। আর ব্লাড আমরা কি দেখবো? সোডিয়াম দেখবো, প্লাজমা অসমোলারিটি লেভেল দেখবো, ঠিক আছে। তো পেশেন্ট কি কোনো নো ইডিমা, ঠিক আছে। পেশেন্ট থাইরয়েড, অ্যাড্রেনাল নর্মাল থাকা লাগবে, থাইরয়েড, অ্যাড্রেনাল, কিডনি, হার্ট সব নর্মাল থাকা লাগবে, হ্যাঁ। সো এইগুলো হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া, ঠিক আছে। সাথে হচ্ছে কোনো নো ড্রাগ, কোন ড্রাগের মধ্যে স্পেশালি থাইরয়েড ডায়োটিক্স, হ্যাঁ, সেখানের মধ্যে কিন্তু আমাদের কিন্তু ভলিউম লস আলটিমেটলি হাইপোনেট্রিমিয়া হয়। সো এগুলো আমাদের মোটামুটি ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া, চারটা ক্রাইটেরিয়া মনে রাখলে মোটামুটি হয়ে যায়। পেশেন্ট ইউবুলিমিক থাকবে, ছটা ক্রাইটেরিয়া। তাতে হচ্ছে পেশেন্ট নর্মাল থাইরয়েড, নর্মাল কিডনি, নর্মাল অ্যাড্রেনাল। ওকে, এটার মধ্যে বলেছি আমরা কর্টিসল নর্মাল থাকা লাগবে। ওকে, এই যে ফিচার গুলো কিসের ফিচার? ইজ এ ফিচার অফ হাইপোনেট্রিমিয়া। তাহলে একটা পেশেন্টের যদি হাইপোনেট্রিমিয়া হয়, তাহলে প্রথমে যে থাকে নৈশিয়া থাকে, বেসিক্যালি নৈশিয়া, বমিটিং হতে পারে, হালকা মাইল্ড কনফিউশন, হেডেক থাকতে পারে। এটা হচ্ছে মোটামুটি মোটামুটি নৈশিয়া, হেডেক থাকে বেসিক্যালি। যখন সোডিয়াম লেভেল কত থাকে? মাইল্ড থাকে। মাইল্ড বলছি আমি কত? 130 থেকে 135, এটা হচ্ছে মাইল্ড হাইপোনেট্রিমিয়া। যখনই সোডিয়াম লেভেল 129-এর নিচে নেমে যায়, তার মানে 125 পর্যন্ত হয়, এটা বলে মডারেট হাইপোনেট্রিমিয়া, হ্যাঁ। যখন সোডিয়াম 125 নিচে হয়, তখন সিভিয়ার হাইপোনেট্রিমিয়া। ইটস এ লাইফ থ্রেটানিং কন্ডিশন। তাহলে এটা হয় কখন? সিজার কমা যদি হয়, কনভালশন, ইটস এ নিউরোলজিক্যাল ইমার্জেন্সি। এটা কি বলা হয়? নিউরোলজিক্যাল ইমার্জেন্সি। এই যে সিমটম অনুসারে ট্রিটমেন্ট কিন্তু ডিপেন্ড করতে হয়, যেমন মাইল্ড কোনো ট্রিটমেন্ট লাগবে না, জাস্ট ফ্লুইড রেস্ট্রিকশন করলে পেশেন্ট ভালো হয়ে যাবে। মডারেট আমাদের সোডিয়াম দেওয়া লাগবে, আর সিভিয়ারের মধ্যে আমাদের 3% এনএসএল দেওয়া লাগবে মাস্ট। যদি হাইপোনেট্রিমিয়ার পরে থেকে আমরা সবাই জানি হাইপোনেট্রিমিয়ার দুইটা টাইপস আছে, একুট হাইপোনেট্রিমিয়া, ক্রনিক হাইপোনেট্রিমিয়া, আর সিমটোমেটিক অ্যাসিম্পটোমেটিক। যদি সিমটোমেটিক যদি নিউরোলজিক্যাল হয়, কোনো পেশেন্টের সিজিআর কমা হয়, অবশ্যই আপনাকে কি করতে হবে? 3% এনএসএল দিতে হবে আপনাকে, হ্যাঁ। সাথে হচ্ছে পেশেন্টের এইতে ডিপেন্ড করে সোডিয়াম লেভেলের উপর, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা কথা আপনাকে জানেন কি, ওই যে কেন, ওয়াই সোডিয়াম কমে গেলে কেন ব্রেনের সমস্যা দেখা দেয়, বডি অন্য কোথাও অর্গান কেন দেখার সমস্যা দেখা যায় না? নো কিডনি ডিসফাংশন, লিভার সমস্যা না হয় না কেন, শুধু ব্রেনে কেন হয়, এটা কেউ জানেন এক্সপ্লেনেশন? আমার সাথে কে আছেন? আচ্ছা, আমি বলি। দেখেন, ব্রেন ইজ এ ক্লোজ ক্যাভিটি, রাইট? ব্রেনটা কি ক্লোজ ক্যাভিটি। এখানে কি স্কাল আছে, স্কালের নিচে ব্রেন আছে, ডুরা ম্যাটার আছে, নিচে ব্রেন আছে। আমাদের যখনই বডিতে সোডিয়ামের তারতম্য হয়, সোডিয়াম যখন কম বেশি হয়, আমরা জানি কি ইসিএফ, আইসিএফ। ইসিএফ মানে এক্সট্রাসেলুলার ফ্লুইড, আইসিএফ মানে ইন্টারসেলুলার ফ্লুইড। এই দুটো অসমোলারিটি মোটামুটি অলমোস্ট সেম থাকে। যখনই ইসিএফ এর অসমোলারিটি ফল করে, আইসিএফ এর বেশি হয় না এখানের মধ্যে। যদি আইসিএফ বেশি মানে কি, এই ফল করার মানে কি হবে? আলটিমেটলি এখান থেকে ওয়াটার, ওয়াটার আমরা কি জানি, লো অসমোসিস থেকে হাই অসমোলারিটি দিকে যাবে। তো ওয়াটার কি হবে? ফ্রি ওয়াটার চলে যাবে কোথায়? ব্রেন সেলে। ব্রেন সেলে কি আছে? নিউরোগ্লায়া আছে, অস্ট্রোসাইট, মাইলিন শীত, আপনাদের কিছু নিউরন সেল আছে। সেলগুলো কি হয়? বিকেম ইট সোয়ালো হয়। এখন যদি সোয়ালো হচ্ছে, ভালো কথা, বাইরে কি আছে? স্কাল্প আছে। স্কাল্পের মধ্যে ধাক্কা লাগে, ফার্স্টে শুরু হেডেক, নসিয়া শুরু হয়। তারপর পেশেন্ট যখন সেলুলার ইডিমা হয়, ইস কনফিউশন ল্যাথারেজি ডেভেলপ করে পেশেন্ট গুলা। আলটিমেটলি যখন খুব বেশি হয়, তখন সিজার, কনভার্সন, কমা, ডেথ হয়ে যায়, ডিউ টু ক্লোজ কিউবিটি অফ দ্য ব্রেন। ক্লোজ কিউবিটির কারণে এই যে সিমটম গুলো বেসিক্যালি কিন্তু ব্রেনে হয়। দেন পটাশিয়াম কমলে কিন্তু ব্রেনের সমস্যা হয় না, কারণ পটাশিয়াম ইজ ভেরি মাইনর অ্যামাউন্ট আয়ন। এটা কিন্তু অসমোটিমেট করে না, ঠিক আছে। এটা বেসিক্যালি মাসেল উইকনেস নিয়ে আসে। সো এই জন্য আমাদের এই ব্রেনের সিমটম যেহেতু ডেভেলপ করলে আমাদের 3% দিতে হবে। দেওয়ার সময় অবশ্যই সাবধান দেওয়া লাগবে, কারণ দৈনিক আপনি যতটুকু দিবেন, মানে একটা পেশেন্টের সোডিয়াম 105, আপনার দেখবে আজকে যদি দেন সোডিয়াম 115 নিচে রাখা, মানে কি লেস দেন 10 মিলিমোল পার ডে বাড়াতে পারবে। যদি এর বেশি বাড়ান, তাও কিন্তু পেশেন্টের রিবাউন্ড ফেনোমেনন হবে। কি হবে? সেল থেকে যখন কি হবে, ইসিএফ এর মধ্যে ফ্লুইড অসমোলারিটি বাড়বে, তখন সেল যে ইডিমা ছিল, ওখান থেকে রেপিড ফ্লুইড শিফট হবে না এখানের মধ্যে। যেহেতু আপনি ইসিএফ এর ভলিউম বাড়াই দিচ্ছেন, ইসিএফ এর অসমোলারিটি বাড়াচ্ছেন, তাহলে এখানে কি থাকে? সাথে সাথে থাকে আমাদের মালিন শীত থাকে। এই যে অলিগোডেন্ড্রোসাইট কি থাকে? মালিন শীত থাকে। এই শীতগুলো কি হয়? লস্ট হয়ে যায়। এটাকে বলা হয় মালিন, এটাকে বলা হয় অসমোটিক ডিমাইলিনেশন সিনড্রোম। নামটা কি? ODS, অসমোটিক ডিমাইলিনেশন সিনড্রোম। মানে হচ্ছে আপনি আয়াটোজেনিক, বেসিক্যালি হচ্ছে রেপিড সোডিয়াম কারেকশন হওয়ার কারণে কি হবে? ইসিএফ এর অসমোলারিটি বাড়বে, বাড়লে কি হবে? আলটিমেটলি পেশেন্ট ডেভেলপ অসমোটিক ডিমাইলিনেশন সিনড্রোম, পেশেন্ট ডেভেলপ পার্মানেন্ট ভেজিটেটিভ স্টেট, ইরিভার্সাল কিন্তু ব্যাপারটা।
এটা আরেকটার নাম হচ্ছে পিডিএস, পন্টিন ডিমালসিস সিনড্রোম। হ্যাঁ, এটা ফেজে তো পরীক্ষা আসে অস্পিতে। এখন আরেকটা টার্ম আছে, একটা এক্সট্রা পন্টিন ডিমালসিস সিনড্রোম। এক্সট্রা পন্টিন মানে হচ্ছে এটা হচ্ছে হোয়াইট ম্যাটার এরিয়া যেগুলো আছে, যেখানে মালয়েশিয়া আছে সেখানে তো হোয়াইট ম্যাটার আছে না, পেরিভেন্ট্রিকুলার রিজনও আছে, তারপর ইন্টারনাল ক্যাপসুল আছে, এগুলো তো হতে পারে, বেজার হতে পারে। সো এটা বলা হয় যেখানে আছে আমরা এমআরআই করে বুঝতে হবে যে পেশেন্টের ডিমালাইসিস সিনড্রোম আছে কিনা। সো দিস ইজ ভেরি অ্যালার্মিং। সো সুইডেন দেওয়ার আগে অবশ্যই জিনিসগুলো দেখে নিতে হবে, এবং কারেকশন লেভেলটা অবশ্যই আপনাদের করতে হবে। এরকম আইসিইউতে অনেক পেশেন্টেরই কিন্তু আইটোজেনিক ওডিএস ডেভেলপ করে কিন্তু, মাইন্ড ইট। হ্যাঁ, সো এগুলো আমাদের মোটামুটি ক্লিনিক্যাল ফিচার। ওকে, তারপরে আমরা আসি ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আন্ডারলাইং কজটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। সিএলডি বললাম, ক্রিনিয়াল কজ, লাং কজ, ড্রাগ কজ আছে কিনা সেগুলো আমাদের বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে পেশেন্টের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট পরীক্ষা আসে আমার সিপিতে পার্ট 1 এর মধ্যে। হ্যাঁ, সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি দিবেন আপনি, এটা হচ্ছে আপনাদের ফ্লুইড রেস্ট্রিকশন কতটুকু, লেস দেন 1 লিটার পার ডেতে। হ্যাঁ, প্রথমে যদি না হয় তাহলে আমরা নর্মাল সোডিয়াম দিব, সোডিয়াম ক্লোরাইড আইভি দিতে পারি আমরা। আর ভেরি সিভিয়ার নিউরোসিন তাহলে আমরা কি দেবো, পেশেন্ট অবশ্যই আমাদের 3% এনএসএল দিতে হবে। ঠিক আছে, সো এই ব্যাপারটা আমি আগেই আপনাদেরকে বলেছি যে পেশেন্টকে কারেকশন শুড বি কনসিয়াসলি করা লাগবে। হ্যাঁ, এবং এই কারণ যে চান্স ডেভেলপ ওডিএস। ঠিক আছে, সো আমরা কখন এক্সাম পড়াল স্পেশালি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে নর্মাল থাইরয়েড, নর্মাল অ্যাড্রেনাল, পেশেন্ট ইউবোলিমিক, পেশেন্ট ইউরিন সোডিয়াম ভেরি হাই ইস ইন্ডিকেট পেশেন্ট হ্যাজ সিয়ার। সো এই জিনিসগুলো আমাদের জানতে হবে মাস্ট। সো আমাদের বেসিক্যালি হচ্ছে আপনার কাছে পেশেন্ট আসবে হাইপোনেট্রিমিয়া নিয়ে। আপনার কাছে হাইপোনেট্রিমিয়া নিয়ে যদি কোনো পেশেন্ট আসে তখন আপনাকে একটা কজ হচ্ছে আপনার সিয়াদ। তো আমাদের সিয়াদের জন্য তাহলে আমাদের ক্রিনিয়াল, লাং আর ড্রাগ কজ আছে কিনা বলে এক্সপ্লোর লাগবে। তো হাইপোনেট্রিমিয়া হওয়ার অনেকগুলো কজ বেসিক্যালি আছে আমাদের। হ্যাঁ, প্রথমে হচ্ছে হাইপারগ্লাইসিমিয়া আছে কিনা পেশেন্ট দেখে নেবেন, হাইপার প্রোটিনিমিয়া আছে কিনা। কারণ এগুলো কিন্তু বেসিক্যালি যে সোডিয়াম আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিন্তু বলা হয় সুডো হাইপোনেট্রিমিয়া। সুডো হাইপোনেট্রিমিয়া বেসিক্যালি সোডিয়াম, গ্লুকোজ বেড়ে গেলে সেখানে মধ্যে সোডিয়াম কম দেখায়। হ্যাঁ, আবার প্রোটিন, প্লাজমা প্রোটিন বেড়ে গেলেও সেখানেও কিন্তু ইউরিয়া, প্লাজমা প্রোটিন এগুলো বেড়ে গেলেও কিন্তু সোডিয়াম লেভেল কম দেখায়। ঠিক আছে, তো আমাদেরকে এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করে নিতে ফার্স্টে আমাদের, করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের প্লাজমা অসমোলারিটি মাপতে হবে। মাপার পর আমরা দেখি 275 কম কিনা, তাহলে আমাদের মোস্ট লাইক ডায়াগনোস কি সিয়াত। সো আমাদের এ হলো আমাদের আজকের মোটামুটি পড়াশোনা। পরীক্ষায় কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন পরীক্ষা আসে, কারণ পরীক্ষায় ভুল করার জন্য এই টপিকটা যথেষ্ট পরিমাণ ইম্পর্টেন্ট, কারণ স্টুডেন্ট এটা ভুল করবে টিচাররা জানে কোশ্চেন করার সময়। সো আপনাদের কিন্তু সাবধানে পড়ে পরীক্ষা আনসার করতে হবে। এই জিনিসগুলো আমরা এমআরসি পড়ে থাকি স্পেশালি জেনেসিস পক্ষ থেকে। তো যাদের মেডিসিনে কেরিয়ার করার প্ল্যান আছে, মেডিসিন কেরিয়ার করতেছেন, তারা চাইলে এমআরসিপি ইনভলভ হতে পারেন ইনশাল্লাহ। এমআরসিপি ইজ এ বিউটিফুল ডিগ্রি। বিউটিফুল ডিগ্রি ইম্পর্টেন্ট, পড়াশোনার যে নলেজ, আপনার যে ক্লিনিক্যাল এক্সপার্টাইজ, আপনার যে বেসিক যে আপনার যে পেশেন্ট ম্যানেজমেন্ট অন্যরকম। যারা এমআরসি পাস করে তারা কেউ এফসিপিএস পার্ট 2 তে ফেল করে না, আমি দেখি নাই। খুব রেয়ার, কপাল খারাপ ছাড়া। ফেজে তো পাস করে মিড টার্ম পাস হয়ে যায়। তো আপনারা চাইলে এমআরসিপি জেনেসিস আউটলেয়ার এমআরসিপি নিয়ে কাজ করে বেসিক্যালি। এমআরসিপির পার্ট 1 পার্ট 2 পেসে সবগুলো বেঁচে আছে। যদি কারো খুব একান্ত ইচ্ছা হয় যে এমআরসিপি করার, আমি মনে করি সবারই করা উচিত যারা মেডিসিন লাইনে আছেন। সো আপনারা জেসি যোগাযোগ করতে পারেন। তো আজকে আমাদের টপিক মোটামুটি কাভার আপ হয়েছে। যদি কোনো কোশ্চেন দেখে করতে পারেন আমাকে, নাহলে আমরা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম। আমি এবার ইন্টার্নশিপ করছি, এমআরসিপি পার্ট 1 এর জন্য লং ব্যাচে ভর্তি হয়েছি জেনেসিস এর। ও আচ্ছা, ঠিক হ্যাঁ আছে আপু, আমার হ্যাঁ জি আপু বলেন তো। আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া যে আমার এখন স্টাডি ম্যাটেরিয়ালস কি কি লাগবে। মানে আমি তো জেনেসিস এর যে নোটস গুলো আছে এগুলো নিয়েছি, প্লাস হচ্ছে আমি পাস মেডিসিন কিনেছি। এখন ভাইয়া আমার কি পাস টেস্ট সলভ করতে হবে তার পাশাপাশি? আর যদি টেক্সট বুক কিনতে হয়, নোটস এন্ড নোটস কিনবো নাকি ভাইয়া, মানে কি করবো, আপনি একটু আমাকে একটু গাইড করেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনার যে কাজটা করতে হবে, সেপ্টেম্বরে পরীক্ষাতে প্ল্যান আছে তাই তো? না ভাই, আমি ইনশাল্লাহ জানুয়ারি 2000 আচ্ছা, ইয়েতে। আপনি এখন সবচেয়ে যে ওয়ে মানে যেটা ফলো করবেন এটা হচ্ছে মেন্টরের ক্লাস ফলো করবেন, রেগুলার এক্সাম দিবেন। আপনি মেটেরিয়ালের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের যে নোটটা আছে, এটা মোর দেন এনাফ পার্ট পাস করার জন্য। সো আপনি ওই নোটস দেখে পড়াশোনা করবেন, কারণ এই নোটসের মধ্যে আপনার পাস টেস্ট, পাস মেডিসিন, নোটসের কিছু ইনফরমেশন দেওয়া আছে ওখানের মধ্যে। হ্যাঁ, সো ওই ইনফরমেশন আপনি যদি অ্যাড করেন তাহলে মোটামুটি এটা কাভার আপ হয়ে যাবে। তারপরে আপনার যে পাস মেডিসিন কোশ্চেন ব্যাংকটা আপনার হাতে আছে, হ্যাঁ,
ওটা সলভ করবেন দৈনিক, যেই টপিকসটা আপনি পড়তে যাচ্ছেন, যেই ক্লাসটা হবে সেগুলো সলভ করে ফেলবেন। আর পরীক্ষা দেওয়ার জাস্ট 2 থেকে 3 মাস আগে আমি মনে করি ওই সময়টা অনলাইন কিছু কোশ্চেন পাওয়া যায়, পাস মেডিসিনের 4 মাসের জন্য কোর্স পাওয়া যায়, খুব কম ফিট নেয়। সেইটা সলভ করলে কি হয়, আপনার যে নিজের যে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা, ধরেন আমি আমার স্কোরিং সিস্টেম প্রথমে 65%, পরে 70%, পরে 75%, তা এই যে প্রগ্রেশন হচ্ছে এটা আপনার পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষার স্কোর সিস্টেমটা আপনার যে মার্কটা পাবেন ক্লোজ টু আপনার যে রিয়েল লাইফের যে এক্সামের যে মার্কটা হবে, আপনার এক্সাম যে পরীক্ষা স্কোর হবে, এটা যে ক্লোজ টু পাস মেডিসিন স্কোর সিস্টেমের কাছাকাছি। যেহেতু আমি দুটো পরীক্ষায় পার্ট 1 পার্ট 2 বেসিক্যালি পাস মেডিসিন পরীক্ষা দিয়েছি, আমার স্কোর 10% বেশি ছিল রিয়েল লাইফ এক্সামের মধ্যে। সো আমি মনে করি পার্ট 1 এর জন্য যে শিটটা ইজ মোর দেন এনাফ। সাথে হচ্ছে আপনি আপনার যেহেতু 5 মিনিট বইটা সাথে আছে হার্ড কপি, সেখান থেকে আপনি ওই টপিকগুলো ধরে ধরে কোশ্চেন সলভ করে ফেলবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন সলভ করার কিন্তু উদ্দেশ্য একটাই, আপনাকে কোশ্চেন ওরিয়েন্টেড হওয়া। মানে হচ্ছে ওই টপিক বেসড পরীক্ষা আসবে। ধরুন একটা টপিক দেওয়া আছে পিকেডি, হ্যাঁ, পলিসি কিডনি ডিজিজ, সেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে এক্সামে। যে কোশ্চেনগুলো আসবে সেগুলো আসবে না, আসবে ওই টপিক্সের ভিতর থেকে যেটা আমরা দাগিয়ে দিচ্ছি আপনাদেরকে, অথবা ওই টপিক লেখা আছে সেখানে কোশ্চেন হবে। মানে আপনার টপিকের কনসেপশনটা ক্লিয়ার হলে মোর দেন এনাফ। সো আমি আপনার যেহেতু জানুয়ারি পরীক্ষাতে প্ল্যান আছে, আপনি এই মুহূর্তে একটা কাজ করেন, আপনার যে রেগুলার ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো ফলো করেন, এক্সাম দিবেন। আর আপনার পাস যে মেডিসিন যে বইটা আছে সেখানের মধ্যে আমরা কিন্তু পাস মেডিসিন বইটা কিন্তু এবার রিভিউ করেছি, এবার কিন্তু সবগুলো টপিক একসাথে নিয়ে আসছি, সাথে কোশ্চেন দিয়েছি। সো আপনি যখন ডায়াবেটিস পড়বেন, ডায়াবেটিসটা কিন্তু একটা কোশ্চেন সলভ করার পর দেখবেন ডায়াবেটিস পুরো টপিকসটা লিখে আছে ওখানের মধ্যে। তো এটা ভালো করে পড়ে ফেললে আপনি ফার্দার যে 20টা কোশ্চেন আছে সবগুলো সলভ করা ইজি হয়ে যাবে। সো ইনশাল্লাহ আপনি এইটুকু ফলো করেন আপাতত। আর বিফোর এক্সাম 3-4 মাস আগে আমাদেরকে একটু নক দিয়েন, আমরা আপনাদেরকে ওইভাবে গাইড করবো। আপাতত একটু ব্রড হেডিং এ পড়লে সুবিধা কি, আপনার এমআরসি পার্ট 1 পার্ট 2 এর প্রিপারেশন অলমোস্ট সিমিলার, 60% মধ্যে কাছাকাছি মিলে যায়, কারণ এই থিওরিটিক্যাল পরীক্ষা। আর 40% পার্ট 2 আমরা পড়াবো। সো আপনি আপাতত এই রোলটা ফলো করেন, ইনশাল্লাহ ভালো হবে। কারণ সবকিছু নিয়ে একসাথে বসলে কি আপাতত পড়াটা হয় না। আপনি এই ফোকাসড ডিএসএল শিটের উপরে, আর পার্সোনালিজম ইজ এডিটিভ হিসেবে কাজ করবে আপনার কোশ্চেন সলভ করার জন্য আপু। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু ওকে আলাইকুম। আপু, ক্লাস দেখো। ওকে, হ্যাঁ জি, আল্লাহ হাফেজ। হ্যাঁ, শেষ করি। আসসালামু আলাইকুম।